আজকের ক্লাস স্টার্ট করছি। আজকে যেটা আবার পড়াবো তোমাদের আমি সিপিইউ শিডিউলিং। এবার এটার উপর অ্যাসাইনমেন্টটা দেবো, তোমরা প্রসেসের উপর ওটা লিখেছো। হ্যাঁ, এবারে হচ্ছে তারপরের চ্যাপ্টারটা পড়েছিলাম সিপিইউ শিডিউলিং। যে বলেছিলাম সিপিইউ শিডিউলিং ইজ দ্য বেসিস অফ মাল্টি প্রোগ্রামড অপারেটিং সিস্টেমস। এই যে দেখা, ও দাঁড়াও শেয়ার স্ক্রিনটা করি, আমরা সিপিইউ শিডিউলিং কেন করব সেটা তোমাদের বলেছিলাম যে যখন মাল্টি প্রোগ্রামিং হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম একসাথে হচ্ছে, তখন হচ্ছে আমাদের শিডিউলারের দরকার হচ্ছে যে আমার কোন প্রসেসটা আগে হবে। এই যে ফার্স্টেই আছে, এই দেখো হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 গ্যালভিনের বইতে আছে যে সিপিইউ শিডিউলিং। এই যে ফার্স্টেই আছে ইজ দ্য বেসিস অফ মাল্টি প্রোগ্রামড অপারেটিং সিস্টেম। এবার বাই সুইচিং দ্য সিপিইউ অ্যামং প্রসেস, মানে সুইচিং যে প্রসেসটার সাহায্যে হচ্ছে আমরা কি করছি, সিপিইউ মধ্যে একটা করে প্রসেস হচ্ছে ঢুকছে, করে সেই প্রসেসটা রান করে যখন ছেড়ে দিচ্ছে সিপিইউকে, তারপরে হচ্ছে নেক্সট প্রসেসটা আমার যাচ্ছে। তাহলে বলছে সুইচিং দ্য সিপিইউ অ্যামং প্রসেসেস দ্য অপারেটিং সিস্টেম ক্যান মেক দ্য কম্পিউটার মোর প্রোডাক্টিভ। মানে কেন আমরা সিপিইউ শিডিউলিং করছি, যাতে আমাদের সিপিইউটা হচ্ছে অনেক বেশি ইউটিলাইজেশনটা হয়। এবার সেটাই বলছি, উই ইন্ট্রোডিউস বেসিক সিপিইউ শিডিউলিং কনসেপ্টস অ্যান্ড প্রেজেন্ট সেভারাল সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফসিএফএস, শর্টেস্ট জব ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং আর রাউন্ড রোবিন, মানে যেটা টাইম শেয়ারিং। এই চারটে মেনলি করিয়েছি। হ্যাঁ, এবার এখানেই আছে এই যে চ্যাপ্টার, এই যে অবজেক্টিভগুলো যে ভেরিয়াস। এবার তোমাদের ওয়েট ফর, এই যে ইনপুট আউটপুট স্টোর করছে। আচ্ছা, সিপিইউ শিডিউলারটা বলেছিলাম, ঠিক গেল। হ্যাঁ, এখানটা দরকার নেই অতটা, পড়ে রাখবে এমনি। সিপিইউ শিডিউলার, এই যে সিপিইউ শিডিউলার কে যে হুইচ সিলেক্টস এ প্রসেস, এই যে আছে যে প্রসেসেস ফ্রম দ্য প্রসেস in memory that are ready to execute and allocates the CPU to that process। তাহলে সিপিইউ শিডিউলার হচ্ছে সিলেক্ট করছে সব প্রসেসগুলোর মধ্যে যে কোনটা হচ্ছে সিপিইউ এর মধ্যে যাবে এক্সিকিউট করার জন্য, রান করার জন্য, করে আমার হচ্ছে রেডি কিউ হচ্ছে। যে নোট দ্যাট দ্য রেডি কিউ মানে রেডি হচ্ছে, রানিং করার আগে স্টেজে রেডি হচ্ছে প্রসেসগুলো। বলছে ইজ নট নেসেসারি এ ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ, মানে ফিফো হতে পারে যে যে ফার্স্টে যাচ্ছে পর এরকম। ফার্স্ট ইন ফার্স্ট আউটটা তো একদম জেনারেল, যেটা আমাদের পরপর হচ্ছে তোমার কিউটা, কিন্তু সেটাও না ফিফো কিউ হবে এমনি, আবার প্রায়োরিটি কিউও হতে পারে। এই যে ইমপ্লিমেন্টেড অ্যাজ এ ফিফো কিউটা হচ্ছে একদম নর্মালি যেটা, তারপরে হচ্ছে প্রায়োরিটি বেসিসেও বলছি কিউ লাইন হতে পারে। আমি যেটা বলছিলাম যে ভিআইপিদের জন্য আলাদা, যেগুলো স্পেশাল প্রায়োরিটি বেশি, আর যাদের লো প্রায়োরিটি তাদের হচ্ছে আলাদা কিউ, এরকম হতে পারে। এই ট্রিটা তোমরা ডেটা স্ট্রাকচার করলে জানতে পারবে। আর সিম্পলি অ্যান্ড আনঅর্ডার্ড লিঙ্কড লিস্ট বলছে, বা এমনিও হতে পারে, যাই হোক এটা অতটা জানার দরকার নেই। এবার বলছে ওই যে রেডি কিউ এর পর কি আর লাইনড আপ ওয়েটিং ফর এ চান্স টু রান অন দ্য সিপিইউ। এবার ওয়েটিং করছে রেডি কিউতে যে যাবে করে রানিং, মানে এক্সিকিউশনে যখন সেটা হচ্ছে সেই হিসেবে আমার হবে। এই যে দাঁড়া চলে গেল, এইখানটা আছে এই যে এই গ্রাফটা দিয়েছে, ফ্রিকোয়েন্সিটা যখন বেশি হবে বাস ডিউরেশনটা, যত বেশি প্রসেস হবে তত হচ্ছে আমার কমে যাবে বাস ডিউরেশন, মানে কি যেটা আমার এক্সিকিউশনের যে ইয়েটা। এবার যত অনেকগুলো 10, 12টা, 100টা যদি প্রসেস থাকে, আমার ওটা তো স্লো হয়ে যাবে এক্সিকিউট করা একটা করে, মানে সবাইকে ওয়েট করে থাকতে হচ্ছে। যত বেশি প্রসেস আমার যদি বেড়ে যায়, আর একটা দুটো যদি প্রসেস হয় আমার তাড়াতাড়ি রান করে যাবে। এবার তখনই হচ্ছে আমাকে করতে হবে কি প্রিমটিভ আর নন প্রিমটিভ শিডিউলিং। এটা কাকে বলে আসে, এইখানটা লেখা রয়েছে দেখো, যে প্রিমটিভ শিডিউলিং কোনটা আর নন প্রিমটিভ। প্রিমটিভ বলেছিলাম কি যেটার মধ্যে ইন্টারাপ্ট করা যায়, যে প্রসেসটা রান করতে করতে আমরা ইন্টারাপ্ট করতে পারবো, মানে অন্য প্রসেস ঢুকতে পারবে, তখন আমি সেটাকে বলবো প্রিমটিভ শিডিউলিং। আর নন প্রিমটিভ হচ্ছে কি যতক্ষণ না আমার প্রসেসটা শেষ হচ্ছে রান করা, আমার অন্য প্রসেস ঢুকবে না, সে হচ্ছে রান সিপিইউতে ঢুকতে পারবে না, সেটা তখন আমি বলবো সেটাকে নন প্রিমটিভ। তাহলে প্রিমটিভ কেসে আমার যেই আমি ইন্টারাপ্ট করছি, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে স্টোর করতে হচ্ছে, মানে সুইচ ইয়েটা দরকার আমার ফাংশনটা, যে আমি আগের যে প্রিভিয়াস প্রসেসটা রান করছে সেটার স্টেটটা আমি সেভ করব, করে নেক্সট প্রসেস যেটা হচ্ছে সেটা করে আমি যাতে সেটা রান করার পর আবার যাতে প্রিভিয়াসলি ফিরিয়ে যেতে পারি। তাহলে এইটা কি বলছে, হোয়েন এ প্রসেস সুইচেস ফ্রম দ্য রানিং স্টেট টু দ্য ওয়েটিং স্টেট, মানে যেটা রানিং চলছিল সেটাকে আবার ছেড়ে দিলাম, করে ওয়েটিং স্টেটে রয়েছে, তখন সেটাকে আমি করছি। ওর পর মানে যেটা আগের প্রসেস সেটাকে ওয়েটিংয়ে পাঠিয়ে দিলাম, করে নেক্সট প্রসেসটা যাচ্ছি। হোয়েন এ প্রসেস সুইচেস ফ্রম দ্য রানিং স্টেট টু রেডি স্টেট,
ঠিক আছে, মানে রানিং থেকে আবার ওয়েটিং, যেহেতু ইন্টারাপ্ট হয়েছে ও আবার থেমে গেল ওই প্রসেসটা চলতে চলতে। আর হোয়েন 3 নাম্বার হচ্ছে হোয়েন এ প্রসেস সুইচেস ফ্রম দ্য ওয়েটিং স্টেট টু দ্য রেডি স্টেট। এবার যে প্রসেসটা ওয়েট করেছিল, গুলিয়ে যাতে না যায়, আগে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবো, যে প্রসেসটা চলছে সেটা ছিল রানিং, সেখান থেকে আমি রেডি স্টেটে মানে সেটাকে আবার ওয়েটিংয়ে করিয়ে দিলাম। আবার যে প্রসেসটা আমি ঢোকাচ্ছি নতুন, যেটা সেকেন্ড P2, সেটাকে হচ্ছে সে আবার চলে এলো রেডি স্টেটে ওয়েটিং থেকে করে। এবার ছাড়বে কি, যখন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে প্রসেসটা হচ্ছে টার্মিনেট হবে। মানে এই রকম যদি হয়, মানে আমি বলছি কি, এই যে P1 P1 আবার P2 এরকম যদি প্রসেস থাকে, আবার P3, এবার CPU এর মধ্যে কি, এই যে CPU এর মধ্যে আমার P1টা ছিল, দাঁড়া বেঁকে যাচ্ছে, মুছে দিই। P2টা থাকছে, হ্যাঁ ন্যাচার টাইপের করে দিই। এবার যেই P1টাকে আমার ছেড়ে দেবে তখন আমার আবার P2টাই ঢুকছে। লিখে যাচ্ছে যেন ওই লেখাটা, হ্যাঁ P1 P2 এবার P2টা যদি আমি আবার P2টা ঢুকে যায় তখন আবার P2টা শেষ হওয়ার পর আবার P1টা আমি এক্সিকিউট করবো। এবার মাঝখানে যদি ইন্টারাপ্ট হওয়া মানে P1টা মানে চলছিল, তার মাঝখানে P2টা ঢুকে, যেহেতু ছোট প্রসেস, মনে করো 0 থেকে 4 থেকে এটা P2টা শেষ হলো, 7 এর মধ্যে শেষ হয়ে গেল, 3 মিলি সেকেন্ড যদি হয় শেষ হয়ে আবার হচ্ছে P1টা রান করতে শুরু করলো। হ্যাঁ এরকম থাকলো, P1টা মনে করে বড় প্রসেস, তাহলে এখানটা হচ্ছে এই মাঝখানটা হচ্ছে ইন্টারাপ্ট করলো, ইন্টারাপ্ট করে P2টা প্রসেসটা ঢুকে গেল, করে সুইচিং করে আমার হচ্ছে আবার P1-এ ফিরে গেল, যেহেতু P2টা যে টার্মিনেটস হয়ে যাবে। এটা হলো। এবার হচ্ছে তাহলে এইগুলোই হচ্ছে ফর সিচুয়েশন 1 and 4 দেয়ার ইজ নো চয়েস ইন টার্মস অফ শিডিউলিং, এ নিউ প্রসেস মাস্ট বি সিলেক্টেড ফর এক্সিকিউশন, দেয়ার ইজ এ চয়েস। হ্যাঁ তাহলে 1 আর 4 এর মধ্যে যেই প্রসেসটা টার্মিনেট হচ্ছে করে নেক্সট প্রসেসটা যাচ্ছে, এখানে কোনো ইয়ে নেই, শিডিউলিং অ্যালগরিদমের দরকার নেই। কিন্তু 2 আর 3 এর মধ্যে যে কোনটা 2 আর 3 কেসে আমাকে সুইচিংটা যে করবে, কোন প্রসেসটাকে আমি শিডিউল করবো মানে সিলেক্ট করব, সেটা আমাকে ভাবতে হচ্ছে। তাহলে when scheduling takes place only under circumstances 1 and 4 তখন আমি বলবো নন প্রিমটিভ, মানে 1 আর 4 এ হচ্ছে নন প্রিমটিভ, ওখানে আমি ইন্টারাক্ট করতে পারবো না। কিন্তু 2 আর 3 কেসটাই আমি ইন্টারাপ্ট করতে পারবো, কারণ হচ্ছে আদারওয়াইজ ইট ইজ প্রিমটিভ। এই যে 2 আর 3 যে রানিং থেকে আমি রেডিতে নিয়ে যাচ্ছি, আবার ওয়েটিং থেকে রেডিতে নিয়ে আসছি, তখন হচ্ছে আমি আর এই 4 নাম্বার বলছে কি যতক্ষণ না প্রসেসটা শেষ হচ্ছে আমি কিছু কেউ ঢুকতে পারবে না, তাহলে মানে সেটা হচ্ছে নন প্রিমটিভ। একইভাবে প্রথমেরটাও হচ্ছে কি আমাকে ওয়েটিং যতক্ষণ না সুইচ করতে পারবো। ঠিক আছে, তাহলে when scheduling takes place only under circumstances 1 and 4 we say that the scheduling scheme is non-preemptive or cooperative. Under non-preemptive scheduling, once the CPU has been allocated to a process, the process keeps the CPU until it releases
it either by time terminating or it by switching to the waiting state. Virtually all modern operating systems including Windows এগুলো হচ্ছে এটা রয়েছে। দাঁড়া এইখানটা আদারওয়াইজ preemption is also affects the design of the operating system এগুলোটা দরকার নেই। রোল অফ দ্য ডিসপ্যাচার, ডিসপ্যাচারের কাজটা কি এটাও জানতে হবে। এই যে বলছে অ্যানাদার কম্পোনেন্ট ইনভলভ ইন দ্য সিপিইউ শিডিউলিং, ওই যে কাজটা করছে যে সুইচিং কাজটা কে করছে সে তাকেই বলছে dispatcher. Scheduling function is the dispatcher. The dispatcher is the module that gives control of the CPU core মানে হচ্ছে CPU core to the process selected by the CPU scheduler. তাহলে ফাংশন কি ডিসপ্যাচারে সুইচিং কন্টেক্সট ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার, মানে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে, সুইচিং টু দ্য ইউজার মোড আর জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিজিউম দ্যাট প্রোগ্রাম। তাহলে ওই যে সুইচিং কেসের সুইচিং কাজটা হচ্ছে কে করছে? ডিসপ্যাচার। সুইচিং করছে কি একটা প্রসেস থেকে অন্য প্রসেসে সুইচিং করছে আর জাম্প করছে লোকেশন, মানে যেটা মনে করো আগের লোকেশনে যে বলছিলাম প্রোগ্রাম কাউন্টারে থাকে যে নেক্সট প্রসেস কোনটা হবে, সেটা হচ্ছে জাম্প করছে কি মানে P1 থেকে P2 তে যে জাম্পটা করছে সেটা হচ্ছে কে করছে? ডিসপ্যাচার। দ্য ডিসপ্যাচার শুড বি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এবার ডিসপ্যাচার যত ফাস্ট হবে তাহলে তত হচ্ছে তাড়াতাড়ি কাজ হবে। তাহলে এইখানটা হচ্ছে ডিসপ্যাচার। এই যে এই জায়গাটা আমি ইয়ে করে দিই, এই যে জাম্পিং, এটা হচ্ছে ডিসপ্যাচার। হ্যাঁ আর একটু বড় হবে, হ্যাঁ এই যে ওরা বলছে ডিসপ্যাচার শুড বি, এবার বলছে যত তাড়াতাড়ি হবে তত ভালো, না হলে যদি আমার বেশি টাইম লাগে, দ্য টাইম ইট টেক্স ফর দ্য ডিসপ্যাচার টু স্টপ ওয়ান প্রসেস অ্যান্ড স্টার্ট অ্যানাদার রানিং ইজ নোন অ্যাজ দ্য ডিসপ্যাচ ল্যাটেন্সি। মানে ফার্স্ট প্রসেস থেকে যে সেকেন্ড প্রসেসটা যে সুইচটা করতে যে টাইমটা লাগবে সেটাকে বলছে ডিসপ্যাচ ল্যাটেন্সি। তাহলে দ্য টাইম ইট টেক্স ফর দ্য ডিসপ্যাচার টু স্টপ ওয়ান প্রসেস অ্যান্ড স্টার্ট অ্যানাদার রানিং ইজ নোন অ্যাজ দ্য ডিসপ্যাচ ল্যাটেন্সি। এটা এই ডিসপ্যাচার কাকে বলে? হোয়াট ইজ ডিসপ্যাচার ফাংশন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিসপ্যাচার, আর হোয়াট ইজ ডিসপ্যাচ ল্যাটেন্সি, এগুলো হচ্ছে লাগবে। আচ্ছা শিডিউলিং, আচ্ছা ওই তোমাদের প্রিমিটিভটা ওখানটাও দাগ দিয়ে করে দেবো। প্রিমিটিভের তো অবজেক্টিভটা থাকছে রিয়াল টাইম প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। এটা হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ, এইখানটা করে দিই হাইলাইটস। প্রিমিটিভ নন প্রিমিটিভ মানে কোঅপারেটিভ, আমি মনে হয় উল্টো বললাম, যাই হোক আন্ডার ওয়ান উই সে দ্যাট দ্য শিডিউলিং নন প্রিমিটিভ। হ্যাঁ নন প্রিমিটিভ অর কোঅপারেটিভ, আর প্রিমিটিভটা বলছে আদারওয়াইজ ইট ইজ প্রিমিটিভ। না ঠিকই বলেছে, আন্ডার নন প্রিমিটিভ শিডিউলিং ওয়ান্স দ্য সিপিইউ হ্যাজ বিন অ্যালোকেটেড টু এ প্রসেস, দ্য প্রসেস যতক্ষণ না শেষ হচ্ছে সেটা হচ্ছে রিলিজ করবে না, আর আইদার বাই টার্মিনেটিং অর বাই সুইচিং ইট ইজ দ্য ওয়েটিং স্টেট। এই অবধি বলতে হবে। যারা আরেকটু করে নিই আন্ডার এগুলো যতক্ষণ না হচ্ছে মানে ছাড়বে নন প্রিমিটিভে সেটাই বলছে ও ছাড়তে পারবে না। ঠিক আছে, এইটা 1 নাম্বার আর 4 নাম্বারটা হচ্ছে ইয়ে, আর 2 নাম্বার আর 3 নাম্বারে হচ্ছে বলছে সিলেকশন হবে। এই যে 1 আর 4 হচ্ছে নন প্রিমিটিভ, হবে না, আর প্রিমিটিভ হচ্ছে 2 আর 3। এটার আলাদা করেও আরও আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওটা দেখতে হবে। এই যে প্রিমিটিভ অলসো অ্যাফেক্টস দ্য ডিজাইন অফ অপারেট, এটা খুব ইম্পর্টেন্ট। প্রিমিটিভ আর নন প্রিমিটিভটা আসে, অনেকেই ভুল করে ওই জন্য আসে, যেটা মানে গুলিয়ে যায়, তোমরা ভালো করে পড়বে। আচ্ছা ডিসপ্যাচারটা হলো এই যে ডিসপ্যাচারের যে এই দেখো এই ছবিটা আঁকবে বলছিলাম, যেটা ছবি করে
এইটা হচ্ছে ছবিটা, পিকচারটা। এই ঘরে ফ্যানটা চালিয়ে দিলাম। হ্যাঁ এই যে ডিসপ্যাচার, এটা হচ্ছে P0, এই যে P0 এখানে করেছে, আমি P1 P2 করছিলাম তো, এটা হচ্ছে P0 এক্সিকিউটিং করছিল। এবার সেভ স্টেটটা কোথায় রাখবো, পিসিবির মধ্যে প্রসেস কন্ট্রোল ব্লক, সেটা কি করছে, এই যে এইটা হচ্ছে ডিসপ্যাচ ল্যাটেন্সি, মানে এই যে আমাকে আগের P0টা চলছিল সেটাকে আমি সেভ করে আবার রিস্টোর করছি কি PCB1, মানে P1 এর যে স্টেটটা আমি করছি, সেই জন্য এটাকে এই যে টাইমটা লাগছে, এবার এটা যত তাড়াতাড়ি হবে আমরা বুঝতে পারি না, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি হয় কাজটা, এবার তত হচ্ছে এর ডিসপ্যাচ ল্যাটেন্সিটা কম হবে। পরে P1টা আমার ঢুকে যাচ্ছে, P0টা গিয়ে, এটা হচ্ছে তাহলে ডিসপ্যাচার, ডিসপ্যাচ ল্যাটেন্সি এটা করে। এবার হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া, এই যে এইগুলো বলছিলাম খুব ইম্পর্টেন্ট। সিপিইউ ইউটিলাইজেশনটা আমার দরকার, আমরা চাইবো কি আমাদের মেন কাজ হচ্ছে উই ওয়ান্ট টু কিপ দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল, ঠিক আছে, সিপিইউ ইউটিলাইজেশনটা চাইবো। এবার যত আমার সিপিইউ বিজি হবে তত হচ্ছে আমার এফিসিয়েন্ট হবে। এই যে 100% আমি যদি চাই, 100% সম্ভব নয়, কিন্তু আমরা চাইবো, আমাদের টার্গেট হবে যে শিডিউলিং ক্রাইটেরিয়া পেয়েছে। তারপরে বলছিলাম যে থ্রুপুট, থ্রুপুটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ থ্রুপুট, এগুলো আমি অ্যাসাইনমেন্টে দেবো যে হোয়াট ইজ থ্রুপুট, থ্রুপুট কাকে বলে। থ্রুপুট বলছিলাম টাইমটা, if the CPU is busy executing processes, then work is being done on measure a number of processes or number of processes that are completed per time unit called throughput. Number of processes. For long process, this rate may be one process over several seconds. It may be tens of processes per second. মানে এক সেকেন্ডে যদি 10টা প্রসেস রান করে সেটাকে আমি বলবো যে 10 প্রসেস পার সেকেন্ড, এটা হচ্ছে। আর যদি সেভারেল মানে এক সেকেন্ডে 100টা হয় তাহলে আরও বেশি। ইট মেজার অফ দ্য ওয়ার্ক নাম্বার অফ প্রসেসেস, ঠিক আছে, এটা হলো। তারপরে হচ্ছে তোমাদের লাগবে টার্ন অ্যারাউন্ড টাইম। হোয়াট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম, ইম্পর্টেন্ট, এটাও আমি দেবো যে হাউ লং ইট টেক্স টু দ্য এক্সিকিউট দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, হাউ লং, এটা কতক্ষণ, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমার কম হবে, থ্রুপুটটা যাতে বেশি হয় এটা আমি চাইবো। দ্য ইন্টারভ্যাল ফ্রম দ্য টাইম অফ সাবমিশন অফ প্রসেস, প্রসেসটা সাবমিট হচ্ছে করে মানে ওয়েটিং স্টেট, ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইম, এক্সিকিউশন টাইম তো লাগছে, অফ কমপ্লিশন অফ ইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের সাম কি, সাম অফ দ্য পিরিয়ডস, বললাম ওয়েটিং টাইম ইন দ্য রেডি কিউ আর এক্সিকিউশন অন দ্য সিপিইউ অ্যান্ড ডুইং ইনপুট আউটপুট। এবার ইনপুট আউটপুট যদি করতে হয় সেটাও হবে, এটা হলো। আর ওয়েটিং টাইমটা কি, ওয়েটিং টাইম যখন ইনপুট আউটপুট ডিভাইসের জন্য আমাদের ওয়েটিং করতে হবে সেটাই হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম ইজ দ্য সাম অফ পিরিয়ডস, কি যতক্ষণ রেডি কিউটা আমার থাকতে হচ্ছে। হয়ে গেল। তারপর রেসপন্স টাইম, রেসপন্স টাইম কত তাড়াতাড়ি আমাকে রেসপন্স করছে। আচ্ছা, ইন অ্যান রেসপন্স টাইম while previous results are being output, thus another major time from the submission called response time is the time it takes to start responding. এই যে রেসপন্স টাইম, start responding, not the time it takes to output the response. হ্যাঁ, মানে এক্সিকিউশন টাইম না, কতক্ষণ হচ্ছে রেসপন্স করছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তোমাদের টার্ন অ্যারাউন্ড টাইম আর এটাই লাগে। এই যে বলছিলাম যে ম্যাক্সিমাম, দেখো তারপরের প্যারাতেই বলেছে যে ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন আর থ্রুপুট হচ্ছে ম্যাক্সিমাইজ করবো সিপিইউ ইউটিলাইজেশন আর থ্রুপুট, আর মিনিমাইজ করবো টার্ন অ্যারাউন্ড টাইম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবো যে কোনগুলো ওয়েটিং টাইম এগুলো সব কম করার চেষ্টা করবো, মিনিমাইজ, রেসপন্স টাইম, অপটিমাইজ করছি অ্যাভারেজ, এগুলোর দরকার নেই। তাহলে আমার চাইবে হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন আর থ্রুপুট, আর মিনিমাইজ করবো টার্ন অ্যারাউন্ড টাইম, আর
আচ্ছা, শিডিউলিং অ্যালগোরিদম। এবার শিডিউলিং অ্যালগোরিদম যেটা আছে আমাদের মেনলি ফার্স্টই হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই অঙ্কটা মনে রাখবে যে অ্যাভারেজটা কী করে করবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই যে P1 P2 ওখানে আমার যায় টাইম বেশি লাগছে বলে আর করছি। এই যে কোথায় গেল P1, হ্যাঁ P1টা হচ্ছে 24 24, এই অঙ্কটা মনে রাখবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি দাগ দিয়ে দিচ্ছি। এইটা এটা হচ্ছে ন্যাক চার্ট। ন্যাক চার্ট কাকে বলে? ন্যাক চার্টে হচ্ছে এইটা, এই যে ন্যাক চার্ট GANN। এটা হচ্ছে ন্যাক চার্ট। এই যে ছবিটা দিয়েছে কি, এই ছবিটায় উনি বলেছে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে হচ্ছে P1টা হচ্ছে 24 মিলি সেকেন্ড, আর তারপরে গেছে P2টা 3 মিলি সেকেন্ড, P3টা হচ্ছে 3 মিলি সেকেন্ড। তাহলে আমরা ওয়েটিং করতে হচ্ছে P2 আর P3-কে কত অনেক বেশি করে করতে হচ্ছে 24, আর এর P3-কে করতে হচ্ছে 27, যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সবসময় ওয়েটিং টাইম। তাহলে হচ্ছে এটা তাহলে আমার অ্যাভারেজ মিলি সেকেন্ড ওয়েটিং টাইমটা কী করছি, 0, প্রসেস P1-এ কিছু নেই, অ্যাভারেজটা আমি ক্যালকুলেট করবো কী করে, 0 + 24 + 27, যে স্টার্টিংয়ের যেগুলো সেগুলোকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে 17 মিলি সেকেন্ড হচ্ছে। এবার সেটাই আমরা কম্পেয়ার করছি যে ছোটো প্রসেসগুলো যদি আগে যেত তাহলে আমার কি ওয়েটিং টাইমটা কত কমে যেত, P1-কে শুধু 6 করতে হতো আর P3-কে 3, তার মানে যে 6 + 0 + 3 মিলি সেকেন্ডস হতো। তাহলে আমার ছোটো প্রসেসগুলো আগে গেলে আমার অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কম লাগতো, তাহলে ওয়েটিং টাইম কম লাগলেই আমার টার্ন অ্যারাউন্ড টাইমটাও আমার কম লাগবে। তাহলে আমি তো চাইছি যে মিনিমাইজ করতে টার্ন অ্যারাউন্ড টাইম, তাহলে আমার FCFSটা ভালো নয় বড় প্রসেসের জন্য শিডিউলিং। এই যে দেয়ার ইজ কনভয় এফেক্ট, যেটা বলছে কনভয় এফেক্ট যে ওয়েট করতে হচ্ছে। এই যে ডিসঅ্যাডভান্টেজ, তাহলে FCFS এর ডিসঅ্যাডভান্টেজ কি, কনভয় এফেক্ট, যে এইখানটা বলেছে as all the other processes wait for the one big process to get off the CPU, একটা বড় প্রসেসের জন্য সবাইকে ওয়েট করতে হচ্ছে। দিস এফেক্ট রেজাল্টস ইন লোয়ার সিপিউটার ইউটিলাইজেশন আর ডিভাইস ইউটিলাইজেশন স্লোয়ার করে দিচ্ছে। তাহলে FCFSটা হচ্ছে নন প্রিমটিভ, তাহলে কি আমি ইন্টারাপ্ট করতে পারছি না, তাহলে এটা নন প্রিমটিভ, আর যাকে ইন্টারাপ্ট করতে পারবো সেটাকে আমি বলবো প্রিমটিভ শিডিউলিং। যে ইয়েতে সেটা একমাত্র টাইম শেয়ারিং। টাইম শেয়ারিংয়ে আমার কি ইন্টারাপ্ট করে আমি জাস্ট টাইমটাকে শেয়ার করে দিচ্ছি, মানে রাউন্ড রবিন আর কি। এইটা ওই জন্য রাউন্ড রবিন শিডিউলিংটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে শর্টেজ জব ফার্স্ট। শর্টেজ তাহলে FCFSটা আমার যদিও সিম্পল, কিন্তু ওখানে হচ্ছে যে এই যে শুধুমাত্র যদি ইনপুট আউটপুট প্রসেসগুলো যায় FCFS, মানে সবাই প্রিন্ট করছে, 100টা পেজ দিয়ে দিলাম প্রিন্ট করতে, তাহলে সবাই ওয়েটিং স্টেটে রয়েছে, একটা ফার্স্ট পেজ না হলে সেকেন্ড পেজ হবে না, সেকেন্ড পেজ না হলে থার্ড পেজ হবে না, ফোর্থ পেজ, এরকম করে সব। আবার একইভাবে যদি CPU বাউন্ড জব, মানে যেগুলো ক্যালকুলেশন হচ্ছে সেগুলো যদি পাঠিয়ে দিই, তাহলে সব ক্যালকুলেশনের জন্য আমার ওয়েটিং হয়ে থাকে। তাহলে আমরা সবসময় যাবো মিক্সড জব, মানে মিক্সড জব, বিভিন্ন প্রসেসগুলো যেন মিক্সড থাকে, হাফ থাকে CPU বাউন্ড, হাফ হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে কিছু প্রিন্ট মানে হবে ইনপুট আউটপুট ডিভাইসে যাবে ওয়েটিং, আবার কিছু হচ্ছে ইয়েতে থাকবে CPU-তে, তাহলে হচ্ছে ভালো হয়। তাও লেখা আছে কোথাও, দেখবে পেয়ে যাবে। আর একটা PK সিনহার বইটাও আছে, ওই বইটা এখানে নেই, আমি ইয়েতেও পাচ্ছি না PDF-এ। ওই বইটাতেও দেখবে একটা অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার আছে, খুব ইজি, ওই ম্যাডামও দিয়েছেন দেখলাম ওই ইয়েগুলো, এগুলো আমার নেই, আমি বাড়িতে নেই। যাই হোক, ঠিক আছে। শর্টেজ জব ফার্স্ট শিডিউলিং, এটা হচ্ছে শর্টেজ জব ফার্স্ট। এই কী বলছি, ইচ প্রসেস দ্য লেন্থ অফ দ্য প্রসেস হোয়েন দ্য CPU ইজ অ্যাভেলেবল ইট ইজ অ্যাসাইন, এটা হচ্ছে শর্টেজটাই আগে যাচ্ছে। এইটা হচ্ছে এক্সাম্পল, এই অঙ্কগুলো মনে করে রাখবে এক্সাম্পলের মতো, এইগুলো দেখে দেখেই তুমি পারবে পরেরটাও।
এই যে P1 P2 P3 P4 চারটে প্রসেস, তার বাস টাইম মানে হচ্ছে এক্সিকিউশন টাইম, আর এগুলো সব মিলি সেকেন্ডে আছে। হ্যাঁ, এখানে বলছে এস যে এবার শর্টেস্ট জব ফার্স্ট যদি হয় আমার যেটা ছোটো প্রসেসটা আগে যাবে, শর্টেস্ট এখানে কি আছে P4, তাহলে P4টা আগে গেল 3 মিলি সেকেন্ডে শেষ হয়ে গেল, তার মানে 0 থেকে 3 এটা হচ্ছে নেট চার্ট। হ্যাঁ, 0 থেকে 3 মিলি সেকেন্ডে হচ্ছে শেষ হয়ে গেল, প্লাস আমার এখানে হচ্ছে কি তারপরে হচ্ছে আমি P1 আসছে, P1টা হচ্ছে ছোট প্রসেস, P1 হচ্ছে 6 মিলি সেকেন্ড, মানে 3 থেকে স্টার্ট হয়ে আমার 9-এ গিয়ে শেষ হচ্ছে। আবার P3টাও একইভাবে 7 মিলি সেকেন্ড, মানে 9 থেকে 9 প্লাস 7 করলে কত হয় ক্যালকুলেশন করো। 16 হচ্ছে, করে 16-এর সাথে আবার যদি আমি 8, এই যে লাস্ট হচ্ছে বড় প্রসেস সবচেয়ে P2 8 হচ্ছে 24 মিলি সেকেন্ড। তাহলে ওয়েটিং টাইমটা হচ্ছে কত, আমার প্রত্যেকটা জন্য P4-এ কোনো লাগছে না 0, P1-কে হচ্ছে 3 মিলি সেকেন্ড, আর P2-কে হচ্ছে 16 মিলি সেকেন্ড ফর প্রসেস P2, আর 9 মিলি সেকেন্ড ফর প্রসেস P3। তাহলে এবার আমি অ্যাভারেজ করবো কী করে, চারটেকে যোগ করবো, সামেশন করলাম 3 প্লাস 16 প্লাস 9 প্লাস 0 ডিভাইডেড বাই 4, অ্যাভারেজ পাবো 4 দিয়ে, নাম্বার অফ প্রসেসেস দিয়ে ডিভাইড করবো, 4 দিয়ে ডিভাইড করলে আমি হচ্ছে 7 মিলি সেকেন্ড পাচ্ছি। তাহলে FCFS করলে আমার কিন্তু ওয়েটিং টাইম অনেক বেশি হতো। এটা এই অঙ্কটাই সেম অঙ্কটাই, তাহলে তোমরা শিখে যাবে। এই এক্সাম্পলে তুমি যদি ওই ফার্স্ট কাম ফার্স্ট ইয়ে দিয়ে করো, FCFS দিয়ে দেখবে P1 ফার্স্টে যাচ্ছিলো, তাহলে P2 P3 P4 এরকম পরপর যেত, তখন তাহলে আমার অনেক বেশি হতো, সেটাই বলছে, ওটাও করে দেখিয়েছে যে 10.25 হতো। যাই হোক, এইগুলো কম্পারিজনগুলো করে দেখবে, এইটুকুনি থাকুক এটার, আর শর্টেস্ট রিমেইনিংটা দরকার নেই অতটা এখন তোমাদের। এরপরের যেটা শর্টেস্ট রিমেইনিংটা টাইম ফার্স্ট, ওই অ্যারাইভেল টাইম এটা দেখতে হতো। রাউন্ড রবিনটা যেটা দেখাচ্ছি, রাউন্ড রবিনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে রাউন্ড রবিন শিডিউলিং, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইজ সিমিলার টু FCFS এর মতো, কিন্তু এখানে আমি কি করছি টাইম কোয়ান্টামে ভাগ করে নিচ্ছি, বা টাইম স্লটে সুইচ করছে বিভিন্ন প্রসেসে। ওই যে বললাম যে পুরো একটা প্রসেস, কেউ হচ্ছে প্রায়োরিটিও পাবে না, কেউ বড় প্রসেস ছোট প্রসেস, কেউ কারণ ছোট। ও শর্টেস্ট জব ফার্স্টে দেখছি, দাঁড়াও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা করালা আগের দিন, ওটা এখানে আছে, দাঁড়াও দেখছি, এখানে তো দেখলাম না। যাই হোক, ছোটো প্রসেসগুলো যদি আগে দেয়, বড় প্রসেসকে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওয়েটিং করতে হচ্ছে, ওই জন্য আমি করলাম কি সবাইকে আমরা সমান সেম ভাবলে হচ্ছে রাউন্ড রবিন সবচেয়ে হচ্ছে বেস্ট। টাইম শেয়ার করে দিচ্ছি, খালি সুইচ করতে হবে, মানে বারবার সবাইকে আমি 4 মিলি টাইম কোয়ান্টাম টাইম স্লাইস দিয়ে দিলাম, যে টাইম এই 4 মিলি সেকেন্ডে 4 করে দিলাম। তুমি সেরকম এবার যেতে পারো, টাইম স্লাইসটা তুমি যদি বেশি দাও তাহলে বেশিক্ষণ ওয়েট করতে হবে, কম দিলে আবার বারবার সুইচিং করতে হবে। সুইচিং করতেও দেখলে একটা টাইম লাগে, ওই যে ডিসপ্যাচ ল্যাটেন্সি যেটা হচ্ছিলো আগের প্রসেসটা থেকে নেক্সট প্রসেসে যেতে যে হচ্ছিলো, সেই জন্য হচ্ছে আমরা সুইচিং বেশি করবো না, তার সাথে আমরা মিডিয়াম একটা টাইম স্লাইস নেবো। এখানে দিয়েছে 4টাকে হচ্ছে টাইম কোয়ান্টাম ইজ জেনারেলি এই যে 10 to 100 মিলি সেকেন্ড হয়, আমরা এখানে 4 ধরছি কারণ ছোটো ছোটো অঙ্ক করেছি। এবার বলছে এই যে এইটা হচ্ছে অঙ্ক প্রসেস একটা, এই যে ওই একই ফার্স্টের অঙ্ক করে যেটা FCFS দিয়ে করেছি 24, আর এটা 3 তাহলে এবার 24টাকে তো আমাকে ভাগ করতে হবে, 4 মিলি সেকেন্ডে আমি করেছি, টাইম কোয়ান্টাম ইউজ করেছি কি 4 মিলি সেকেন্ডে, তাহলে 4 ভাগে মানে 6বার যেতে হবে, 6বার সুইচিং করবে। এই যে এই ছবিটা দেখো, P1 ফার্স্টে P1 গেছে, ছবিটা এঁকে দেখালে ভালো হতো কিন্তু ওই জ্যাম বোর্ডে অনেক টাইম লাগছে। দেখো P1 গেছে 0 থেকে 4 যে টাইম স্লাইস শেষ হয়ে গেল, P2 ঢুকে গেল, P2কে ঢুকিয়ে দিয়েছে 4 থেকে, এবার P2 তো 3 মিলি সেকেন্ডে শেষ হয়ে যায়, তাহলে 7-এ আমার ছেড়ে দিল, তাহলে 7 থেকে আবার P3-তে চলে গেছি, P3ও ট্রেনে ছেড়ে দিল, 10 যেই হলো পুরো সঙ্গে সঙ্গে আবার P1, এবার P1-এই বারবার সুইচিং হচ্ছে 10 থেকে 14, 4 পরে টাইম কোয়ান্টাম আবার P1 করে করে 30-এ, তাহলে 24, এইখানটা কেটে কেটে লিখতে হবে এরকম করে, জানো না সিগনেচার
এই যে মনে করো দাঁড়াও এখানে পেনটা এক সেকেন্ড, হ্যাঁ কোথায় গেল পেনটা, কোথায় গেল এইটা পেন রিডার না, পেনটা একটা রাইট চিহ্ন দেয় ওইটা, ঠিক আছে এখানে। এবার সেটাই বলছি যে এই যে মানে 24টাকে আমি ভাগ করবো, যে 4 যদি কেটে যায় তাহলে আমার 20 পড়ে থাকে, আবার তারপরে পড়ে থাকছে 16, তারপরে হচ্ছে 4 কেটে গেলে আবার 12, এরকম 12 পর 8 4 এরকম করে থাকছে, ঠিক আছে, করে লাস্টে যেই শেষ হবে এরকম করে করে কেটে কেটে আমি দেখব করে। এবার অ্যাভারেজ ওয়েটিং টাইমটা এখানে ঝামেলা একটু করো ক্যালকুলেশন, যেহেতু দেখো বারবার টাইম স্লট আমাকে ওয়েটিং করতে হচ্ছে, তাহলে P1 কে ওয়েট করতে হচ্ছে কত 0, প্রথমে তো 0 মিলি সেকেন্ড কোনো ওয়েট করতে হয়নি, তারপর ওয়েট করছে 4 থেকে 10, মানে 10 থেকে 4 বাদ দিতে হবে 6। P2 কে ওয়েট করতে হচ্ছে, তারপর তো আর P1 কে ওয়েট করতে হয়নি, তাহলে 6 প্লাস P2 কে ওয়েট করতে হচ্ছে 4 মিলি সেকেন্ড, আর তারপর P3 কে হচ্ছে 7। এই যে ক্যালকুলেট, তাহলে অ্যাভারেজ করবো কি 4 প্লাস 7 প্লাস 6 ডিভাইডেড বাই 3, তাহলে অ্যাভারেজ ওয়েটিং 5.66। তাহলে এখানে হচ্ছে এখানে আর শিডিউলিং অ্যালগরিদমের কি হচ্ছে বলছে, নো প্রসেস ইজ অ্যালোকেটেড দ্য সিপিইউ ফর মোর দ্যান ওয়ান টাইম কোয়ান্টাম। হ্যাঁ, এবার বারবার এখানে প্রিন্টেড হচ্ছে, মানে ইন্টারাপ্ট হচ্ছে, এটাই হচ্ছে। এই যে এবার পারফরমেন্সটা ডিপেন্ড হচ্ছে কি করে, যে তোমার যে তুমি কীরকম কোয়ান্টামটা করেছো। দেখো কোয়ান্টাম যদি বড় না তাহলে তোমার কন্টেক্ট সুইচই লাগছে না, প্রসেসটা এই যে 10, এবার 6 নিলে হচ্ছে দুবার কন্টেক্ট সুইচ হচ্ছে একটা লেগেছে, আর যদি তুমি ছোটো করে দাও কোয়ান্টামটাকে 1 মিলি সেকেন্ড করে দাও, বারবার সুইচিং করতে হচ্ছে 9 বার, তাহলে এখানে কোয়ান্টামটা নিলে বড় নিলেও কোনো সুইচিংই করতে হচ্ছে না, আবার মাঝারি নিলে একটা, আবার এক কোয়ান্টাম যদি ছোটো নেয় তাহলে প্রচুর হবে। এই টার্ন অ্যারাউন্ড টাইমটাও হচ্ছে ডিপেন্ড করছে, এখানে টাইম তুমি কেমন টাইম কোয়ান্টাম নিচ্ছ সেটার ওপর, সাইজের ওপর টার্ন অ্যারাউন্ড টাইমটাকে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম প্রায় এটা পড়বে এটা রাউন্ড রবিন শিডিউলিংয়ের ওপর শর্ট নোটও আসে তোমাদের, যে শর্ট নোট তখন তাহলে পুরোটা লেখার দরকার নেই, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে তাহলেই হবে, পুরোটা তো অনেক বড়। যাই হোক এটা করে তারপর হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং, এই যে প্রায়োরিটি বলছিলাম, প্রায়োরিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস অ্যান্ড দ্য সিপিইউ ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেস হাইয়েস্ট প্রায়োরিটি। ইকুয়াল প্রায়োরিটি প্রসেস কি হবে, দুটো মানে প্রসেসে যদি সেম প্রায়োরিটি থাকে তখন FCFS হবে। এবার প্রায়োরিটি শিডিউলিংয়ে বলছিলাম যে প্রিমটিভও হতে পারে, নন প্রিমটিভও হতে পারে, যেটা প্রায়োরিটি যখন থাকবে তো প্রিমশন করবে, না হলে হবে না। এবার হচ্ছে এই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের মেজর প্রবলেম হচ্ছে স্টারভেশন অর ইনডিফিনিট ব্লক। যে স্টারভেশন, যাদের প্রায়োরিটি বেশি তারাই সবসময় রান করবে, আর অন্যরা ব্লকড হয়ে যাচ্ছে, মানে স্টারভেশন হয়ে যাচ্ছে, তারা হচ্ছে আর হচ্ছেই না। ওই জন্য আমরা কী করলাম সেটার সলিউশন এজিং, যাদের লো প্রায়োরিটি, এই যে সলিউশন টু দ্য প্রবলেম অফ এজিং। এজিং হচ্ছে প্রায়োরিটি ইনক্রিজ করবে, যাদের লোয়ার প্রায়োরিটি তাদের হচ্ছে ইনক্রিজ করে দেবে, তাহলে প্রায়োরিটি হাই হয়ে যাবে, তখন হচ্ছে আমরা তাহলে তারাও হচ্ছে রান করবে।
এই যে এটা হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী। হ্যাঁ দেখো প্রায়োরিটিটা দিয়ে দিয়েছে, এক্সাম্পলগুলো ভালো করে পড়বে, আরও ছিল আগের কোশ্চেনগুলো, তোমরা সব কলেজে আছে কোশ্চেনগুলো। এই যে এটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং নেট চার্টের ছবিটা এরা দিয়েছে। এ দেখো প্রায়োরিটি শিডিউলিংয়ে সবচেয়ে কম হচ্ছে P4, মানে P4টা হচ্ছে আগে যাবে। এ দেখো P4টা আগে গেছে, P4টা এবার দিয়ে শেষ হলো। তারপর হচ্ছে কার প্রায়োরিটি ছিল, 2 নম্বর প্রায়োরিটি দুজনের আছে, P2 আর P3, তখন আমার FCFS হয়ে যাবে। তার মানে P2টা আগে যাবে, তারপর P3 যাবে। তাহলে P2টা আগে গেলে P2 কতক্ষণ লেগেছে, এক্সিকিউশন 5, তারপর 8, মানে এই যে P2। এবার এটাকে আবার উইথ ইকুয়াল প্রায়োরিটি, আচ্ছা P2 গেছে 7, 8, 9 শেষ হয়ে গেল। এটা কি আলাদা ছবিটা, এইটাই। আবার P3 গেল, এটা টাইম শেয়ার করে দিয়েছে মনে হয়। এই যে রাউন্ড রবিন ইউজিং প্রায়োরিটি শিডিউলিং এখন ফলোইং নাইট চার্ট, ও এটা টাইম কোয়ান্টাম মিলি সেকেন্ড ইউজ করেছে, এটা নয়, এটার আরেকটা ইয়ে করতে গেল আমাদের প্রায়োরিটি শিডিউলিংয়ের ছবিটা। এই যে এইটা আমি মনে হয় ওপরে উঠে গেছি, দাঁড়াও, প্রায়োরিটি শিডিউলিং ওটা তো টাইম শেয়ার দিয়ে দেখিয়েছে। এইটা প্রায়োরিটি, এইটা এক্সাম্পল। হ্যাঁ এবার হচ্ছে এই দেখো এটা হচ্ছে এক, এই যে এই ওপরে ওটা হচ্ছে টাইম শেয়ার দিয়ে দেখিয়েছে, ওই এজিংটা করিয়ে দিয়েছে, ওটা হচ্ছে সলভ করেছে। দাঁড়া ওটা পরেরটা। এই যে ফার্স্টে গেছে P2টা হচ্ছে 1, এই যে P2র প্রায়োরিটি দেখো 1, তাহলে P2 হচ্ছে ফার্স্টে গেছে, এবার 1 মিলি সেকেন্ড ও শেষ হয়ে গেছে। তারপরের প্রায়োরিটিটা কার, এই যে P5 এর প্রায়োরিটি হচ্ছে 2, তাহলে P5 গেছে, P5 গিয়ে কি করবে, P5 গেছে, P5 হতে শেষ হতে কতক্ষণ লাগছে, 5 মিলি সেকেন্ড, মানে 1 থেকে 6, হ্যাঁ 5 মিলি সেকেন্ড, মানে 1 + 5 হচ্ছে 6 হচ্ছে। তারপর প্রায়োরিটি কার, P1 এর হচ্ছে দেখো 3 নম্বর প্রায়োরিটি, কিন্তু এক্সিকিউশন 10, মানে অনেকটা টাইম লাগবে করে। তাহলে 6 থেকে 16 করে, 16 থেকে তারপর P3, তারপর হচ্ছে P3, এই যে P3 এর হচ্ছে কত 2, আর তারপরে 1, P3 প্রায়োরিটি হচ্ছে 4, মানে এই যে এখানটা যদি আমি ছবিটা আঁকি তোমাদের, প্রথমে হচ্ছে প্রায়োরিটি কম হচ্ছে 1, মানে P2 হচ্ছে তাহলে 0 থেকে করে P2 হচ্ছে কতক্ষণ লেগেছে, 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড লেগেছে। তাহলে আমার 0 থেকে 1 এরকম করে আঁকবে, এটা নেট চার্ট। P2র পরে কে যাবে, P2র পরে সেকেন্ড প্রায়োরিটি কার, P5, তাহলে P5 আমি P5টা আঁকবো, ড্র করবো, এরকম করে এই ছবি করতে হবে তোমার। এখানে তো একটা করে এক্সাম্পল দিয়েছে, দেখবে এক্সারসাইজে আরও আছে। P2র হচ্ছে কত লেগেছে, 5 মিলি সেকেন্ড, মানে 5, তাহলে আমার 1 + 5 বলছিলাম 6 হয়, তাহলে 6 হয়ে গেল। P2র পরে কে যাবে, থার্ড প্রায়োরিটি কার, P1, তাহলে P1 যাবে, P1 এর হচ্ছে লাগবে 10, অনেক বেশি, P1 10 মানে কি, 6 এর সাথে 10 যোগ করলে 16, আরো বড় হবে জায়গাটা, হয়ে গেল। তারপরে হচ্ছে P2 চলে গেল, 3 নম্বর হয়ে গেল। তারপরে 4 নম্বর হচ্ছে কি, P3 আছে, P3 হচ্ছে 2 আর P4 এর 1, তার মানে আমার লেগেছে P3 হচ্ছে 1, এই P3 2 আর P4 এর 1, 2 মানে 8
18, 16 থেকে 18, আর তারপরে হচ্ছে লাস্ট P4 19 মিলি সেকেন্ডে আমার সবকটা প্রসেস শেষ হয়ে গেল। P1 P2 এই ভুল হয়ে গেল, দাঁড়াও আমার এটা ভুল হলো। 1 নাম্বার প্রসেস P2 ছিল, 2 নম্বরে P5, ওটা P2 লিখেছি। P5 মানে এইটা। হ্যালো, P5 ঠিক আছে। তোমরা এগুলো কিন্তু খাতায় ভালো করে প্র্যাকটিস করো। তাহলে 19 মিলি সেকেন্ডে আমার শেষ হয়ে গেল। তাহলে P1 এর ওয়েটিং টাইম কত? P1 এর ওয়েটিং টাইম 6 মিলি সেকেন্ড। P2 এর ওয়েটিং টাইম 0 মিলি সেকেন্ড। P3 এর ওয়েটিং টাইম 16 মিলি সেকেন্ড। P4 এর ওয়েটিং টাইম, যেটা স্টার্টিং পয়েন্ট সেটাই হচ্ছে ওয়েটিং টাইম, 18। আর P5 এর হচ্ছে 1। এবার তাহলে অ্যাভারেজ কত হবে? 6 প্লাস 0 প্লাস, ও এখানে তো হবে না, এখানে আর জায়গা নেই, দাঁড়াও ওপরে করি। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বার করছি, 6 প্লাস বাবারে 0 প্লাস 16 প্লাস 18 প্লাস 1। ক্যালকুলেশনটা কেউ করছো? ইকুয়াল টু হ্যাঁ, এটা কত হলো? ডিভাইডেড বাই কত হচ্ছে? 18, 16, 6 এর 7, তার মানে কত? আমাকে বলো কেউ একটু, ক্যালকুলেশনটা কত হচ্ছে? এখানে তো বইতে করাই আছে। 8.2 হবে, কিন্তু ওটার সামেশনটা কত হচ্ছে যোগ করে? 18, 7, আচ্ছা 8 আর 8 পর 9, 10, 11, 12, 13, 14, 8 সাথে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 1 হাতের হলো 2 আর 2 এ 4, 41 ডিভাইডেড বাই 5। তার মানে আমাদের ঠিকই এসেছে, আমার সব বেঁকে যাচ্ছে। ইকুয়াল টু 40, 5 8 40, বেঁকা হয়ে যাচ্ছে না। এই যে 5 8 40, আর জায়গায় নেই। 5 8 40 আর 10 থাকছে না, মানে 8.2 হতে দাঁড়া, একটু ভুল হয়েছে তাহলে মনে হচ্ছে। হ্যাঁ না, 8.2 মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে। তোমরা ক্যালকুলেশন করলে না, বই খাতা নিয়ে বসবে। এগুলো কিন্তু অঙ্ক আছে, অঙ্ক আসে, আর অঙ্কটা আসলে তোমাদের অনেকটা নাম্বার। 8.2 মিলি সেকেন্ড, এটা হচ্ছে ওয়েটিং টাইম। আর যদি টার্ন অ্যারাউন্ড টাইম বলতো তখন কি করতে বলো তো? প্রত্যেকটা ওয়েটিং টাইমের সাথে তোমরা যোগ করে দিতে কোনটা? এক্সিকিউশন টাইম, যেটা তোমাদের কোশ্চেনেই দেওয়া আছে। এগুলো
দুটো না হলে অনেকে পারে না, আমাদের যারা ইয়ে করে তারা এসে জিজ্ঞেস করে রকম। আমি বলি স্কুলে কলেজে বলা হয়নি, এটা দেখো তোমরা খাতায় কলমে কিন্তু করতে হবে, পেন পেন্সিল। এই যে বাস টাইমটা রয়েছে, এই যে তোমার সেটা ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইম, ওটা এবার আমার তো এত জায়গায় নেই, লিখতেই পারছি না, অনেক সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখাতাম যে ওয়েটিং টাইম প্লাস এক্সিকিউশন টাইম করে তুমি টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাবে, করে ওটারও অ্যাভারেজ এরকম বেরোতো। এখানটায় আরও একটু মুছে দিই, কেমন বেকা চোরা হয়ে যাবে। একটু স্টপ করো না, আমি একটু বেরোচ্ছি, একটু উনি চলে গেলে গেটটা দিয়ে যাও। তাহলে হলো, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমাদের 4টে শিডিউলিং, এগুলো মেন। আরও কয়েকটা আছে তোমার মাল্টি লেভেল কিউ শিডিউলিং, এটা হচ্ছে মাল্টি লেভেল কিউ, এটা অতটা আসে না তোমাদের ওই জন্য। আর আচ্ছা এইটা হলে তোমাদের দরকার, এটা তো টাইম শেয়ারিং দিয়ে তোমাদের যেটা কম্পেয়ার করেছে ওটা এমনি করে রাখবে, কিন্তু হয়ে গেল মাল্টি লেভেল কিউসিডি। ঠিক আছে, মাল্টি লেভেল এইগুলো দরকার নেই তোমাদের, তাহলে তারা এক্সারসাইজটা দেখতে হবে। এখন এটা এই দুটো থাকুক, আগে এইগুলোই করে মুখস্থ করো। 4টে শিডিউল, সিএফএস শর্টেজ জব পার্ট, এটা থ্রেড শিডিউলিং আছে, থ্রেড আছে, ঠিক আছে। তাহলে তোমাদের একটা নাম্বার ডিফারেন্সিয়েট বিটুইন non-primitive primitive schedule। এইটা 2 নাম্বার হচ্ছে what is throughput and turnaround time। তারপরে লিখবে 3 নাম্বার হচ্ছে what is the function of dispatcher। 4 নাম্বার হচ্ছে what is dispatch latency। টিটা কি write short note with example A হচ্ছে FCFS, B হচ্ছে
শর্ট জব 3 নম্বর। হ্যালো ম্যাম, কি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? হ্যাঁ 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 ম্যাম আমাদের ডিসি ম্যামের এখনো অ্যাসাইনমেন্ট বাকি আছে, তারপর এসএস স্যার দেবেন বলেছিলেন, ঠিক আবার আছে, অনার্সের এটা এক্সাম আছে। এটা ডিউ ডেট বাড়ি দিচ্ছি, এটা তো মানে ঠিক আছে, এখন হ্যাঁ? দিচ্ছি না আমি, এই আজকের কোশ্চেনগুলো লিখছি, ঠিক আছে, ওগুলোর পরে দেবো আমি। আর এটার ইয়ে বাড়িয়ে দেবো তোমাদের, 15 ডেজ করে দেবো, এটা অনেক বড় চ্যাপ্টার তো, এটার ডিউ ডেটও করে দেবো বেশি, সেটাই, তোমরা অত ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা ঠিক করবো, তুমি পড়ো তাহলেই হবে। আমি এমনি এটা তৈরি করে রাখছি, দাঁড়াও করে দেবো, সেটাই বলছি তোমাদের, এইগুলো থেকেই তো, নাহলে এফসিএফএস আছে তারা ভুলে, হ্যাঁ প্রায়োরিটি জানি, ওইটা দেখেছি প্রায়োরিটি, ঠিক আছে। আজকে দাঁড়াও। এক নাম্বার, ঠিক আছে, তোমাদের ওইগুলো তাহলে আরেকবার করিয়ে নেবো। আর এই সপ্তাহে তো আর তো তোমাদের থিওরি আর একটা প্র্যাকটিক্যাল খালি ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা বাড়িয়ে দেবো, টাইমটা বাড়িয়ে দেবো। আমি আজকের অ্যাসাইনমেন্ট ডে কত, আজকে 9th সেপ্টেম্বরে এইগুলো পড়িয়েছে, আর একটা ও তো ক্লাস করলো না, ওকে পড়াবো। আর ইয়েও আসুক, অনুভবও তো আসেনি, ও তো আগেরটাও জমা দেয়নি, এটা করে রাখছি। ঠিক আছে, আচ্ছা এইগুলো আজকে পড়ালাম, আরও কয়েকটা আছে সেটা পড়াবো। হ্যাঁ আমি এটাকে বন্ধ করি আগে রেকর্ডটা।